স্নিগ্ধকে স্টেজে উঠতে দেখে মেহুল চিৎকার করে বলে, আই লাভ ইউ সিনিয়র, আই লাভ ইউ। ভার্সিটির একটি অনুষ্ঠানে গান গাইতে স্টেজে উঠেছিল স্নিগ্ধ। সেখানেই সবার সামনে মেহুল তাকে প্রপোজ করে। পাশে থাকা মেহুলের বান্ধবী ইথি মাথায় হাত দিয়ে বলে, তোর কি লজ্জা নেই মেহুল? এ- এত লোকের সামনে প্রপোজ করছিস? মেহুল আরও জোরে চিৎকার করে বলে, সিনিয়র উত্তর দাও, তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? স্নিগ্ধ মুচকি হেসে স্টেজ থেকে বলে, সরি। সবার সামনে সে মেহুলকে রিজেক্ট করে দেয়। ইতি এবার মেহুলের হাত ধরে সিটে বসে বলে, এবার শান্তি পেয়েছিস তো? সবার সামনে অপমানিত হয়ে কেমন লাগলো? আরে, এটাকে আবার কেউ অপমান বলে? আমি তোর সাথে বাজি ধরেছি, আগামী সপ্তাহের মধ্যে এই ছেলে আমার বয়ফ্রেন্ড হবে, জীবনেও না। স্নিগ্ধ ভাইয়া ভার্সিটির শত শত মেয়ের ক্রাশ, কত মেয়ে তাকে প্রতিদিন প্রপোজ করে, কিন্তু স্নিগ্ধ ভাই যথেষ্ট ভদ্র, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকান না। আর সে কি না তোর সাথে প্রেম করবে? হাস্যকর। এই মেহুল করতে পারে না এমন কাজ পৃথিবীতে নেই, বুঝে যাবি, শুধু এক সপ্তাহ ওয়েট কর। স্নিগ্ধ স্টেজে গান গাইতে শুরু করলো, দিল হে। স্নিগ্ধর গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। মেহুল ইতিকে বলে, দেখছিস স্নিগ্ধ আমার ফিলিংস বুঝতে পেরেছে, তাই তো এই গান গাইছে। ওনার এই গানটা ভালো লাগে তাই হয়তো গাইছে। তুই এসব আকাশ কুসুম ভাবনা বাদ দে, আমাকে গানটা শুনতে দে, গানটা খুব ভালো লাগছে। গানের উপর ক্রাশ খাচ্ছিস খা, ভালো কথা, কিন্তু আমার স্নিগ্ধের উপর কিন্তু একদম ক্রাশ খাবি না। আমি তো ওনাকে ভাইয়ের চোখে দেখি, তাহলে ঠিক আছে, কিন্তু দেখিস এই ভাইয়াকে আবার ছাইয়া বানানোর কথা ভাবিস না। স্নিগ্ধ গানটা শেষ করে স্টেজ থেকে নেমে আসে। স্নিগ্ধর পর নৃত্য প্রদর্শন করতে স্টেজে রাখা হয় মোহনাকে। মোহনা স্টেজে উঠে খুব সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করতে ইতি মোহনার শাড়ি দেখে বলে, মেহুল, এটা সেই শাড়িটা না যেটা তুই গত বছর পয়লা বৈশাখে কিনেছিলি? শাড়িটা মোহনার কাছে এলো কীভাবে? কাল থেকে মোহনা মামুনির কাছে বায়না করছিল যেন ওকে অনুষ্ঠানের জন্য দামি কোনো শাড়ি কিনে দেয়। মামুনির কাছে টাকা ছিল না। সকালে আমার জামা কাপড় গুছিয়ে রাখার সময় যখন শাড়িটা দেখতে পায়, তখন পুরো ব্যাপারটা খুলে বলে, আমি তো এমনিতেই শাড়ি পরি না, তাই মামুনিকে বললাম এই শাড়িটাকে মোহনাকে দিয়ে। এই কাজটা তো ভালোই করছিস, কিন্তু এই মোহনাকে আমার একদম বিশ্বাস নেই, জানতে পারলে ঝামেলা করবে। আমি বুঝি না, মেয়েটা ছোটোবেলা থেকে তোদের বাড়িতে আশ্রিত, তোরা সবাই ওকে নিজের পরিবার ভাবিস, অথচ সবসময় তোকে হিংসে করে। আর পড়াশোনা একটু ভালো, তাই সারাদিন সেটা নিয়ে ফুটানি মারে। এসব বাদ দে তো, ও যেমনই হোক মামুনি অনেক ভালো। তুই তো জানিস আমার বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ, মামুনি তো ছোটোবেলা থেকে আমায় মানুষ করেছে। মোহনার নৃত্য প্রদর্শন শেষ হয়। ইতি মোহনাকে সহ্য করতে পারতো না, তাই মোহনার কাছে গিয়ে বলে, তুমি যে সবসময় মেহুলকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবো, আজ কিন্তু এই মেহুল তোমার এই শাড়িটা দিয়েছে, যদি মেহুল শাড়িটা না দিত তাহলে কিন্তু তুমি নৃত্য প্রদর্শন করে এত বাহাবা পেতে না। এই কারণে হলো তোমার ওকে ধন্যবাদ জানানো উচিত। ইতির কথা শুনে মোহনা খুব রেগে যায়। সে তার মাকে কল করে জানায় তাই বলে অপমান করে। আমি কি বানের জলে ভেসে এসেছি আম্মু? ওই বড় লোকের বেটির শাড়ি আমায় কেন দিয়েছো? আমি ওদের কোনো সাহায্য চাইনি বলে টিউশনি করিয়ে নিজের খরচ চালাই, আর তুমি? মোহনা শাড়ি খুলে প্যাক করে মেহুলের কাছে গিয়ে ছুরি দিয়ে বলে, আমি কারো দান নেই না, নিজের শাড়ি নিজের কাছেই রাখো। আমি এটা দান করিনি, আমি সাহায্য করেছি মাত্র। এরকম সাহায্য আমি মানুষকে করেই থাকি। আমি চেয়েছি তোমার সাহায্য, বড়লোকের মেয়ে হয়েছ জন্য নিজে কি ভাবো তুমি? ছোটবেলা থেকে তোমাদের বাড়িতে আশ্রিত আছি মানে এই না যে তুমি আমাকে অপমান করবে। আমি তোমাকে কখন অপমান করলাম মোহনা? ইতিকে তো পাঠিয়েছিলে আমাকে অপমান করার জন্য, আমি ইতিকে পাঠাইনি। থাক, আর ভালো সাজতে হবে না। চোখের জল মুছতে মুছতে মোহনা চলে যায়। ইতি এগিয়ে এসে বলে, এই মেয়েটা কিন্তু একটুও সুবিধার না। তুই আর এত বড় উপকার করলি, আর ও তার বিনিময় তুই ওকে এসব বলতে গেলি কেন? তুই এই মেয়েটার যে এত বড় উপকার করলি সেটা ওকে জানাবো না? সবসময় তো তোকে নিচু দেখানোর চেষ্টা করে। আমার বাবা বলে, অন্যের কথায় কান না দিয়ে সবসময় নিজের কাজ করে যাবে। তুমি যদি ঠিক কাজ করো তাহলে যে যাই বলুক, নিজের কাছে ঠিক থাকলে জগৎ ঠিক। মোহনা কাঁদতে কাঁদতে বাইরে আসার সময় মুগ্ধর সাথে ধাক্কা খায়। মুগ্ধ হলো স্নিগ্ধর ছোট ভাই। মোহনাকে কাঁদতে দেখে মুগ্ধ বলে, হ্যালো, কাঁদছেন কেন এভাবে? কিছু না। মোহনা সেখান থেকে চলে যায়। মোহনা যাওয়ার পর স্নিগ্ধ সেখানে চলে আসে। স্নিগ্ধকে আসতে দেখে মুগ্ধ বলে, কি শুনলাম ব্রো, আজ নাকি কোনো মেয়ে স্টেজে সবার সামনে তোমায় প্রপোজ করেছিল? আমি বাইরে ছিলাম তাই জানতে পারিনি। মেয়েটা কে, দেখতে কেমন? তাদের কথার মাঝে মেহুল পিছন থেকে এসে বলে, হাই সিনিয়র। মেহুলকে দেখে মুগ্ধ ভুরু কুচকে চিৎকার করে বলে, তুমি? মেহুল একই রকমভাবে বলে, ইউ। মেহুলের মনে পড়ে যায় কিছুদিন আগের ঘটনা। মেহুল ভার্সিটিতে আসার সময় একজন বাইকার হেলমেট পরিহিত অবস্থায় তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। মেহুল চোর চোর বলে তার পিছনে দৌড়াতে থাকে। কিছুদূর গিয়ে একটা ছেলেকে হেলমেট মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে গিয়ে কিল ঘুষি মারতে মারতে চলে যায়। চোর আমার ব্যাগ ফিরিয়ে দে। মেহুলের কথা শুনে আশেপাশে কিছু মানুষ এগিয়ে এসে ঘটনা জানতে চায়। মেহুল তখন পুরো ঘটনা খুলে বলে,
তখন সবাই মিলে লোকটিকে গণধোলাই দেয়। শেষে লোকটি নিজের হেলমেট সরিয়ে বলে, আমি মুগ্ধ, আমি কোনো চোর নই। একজন পুলিশ অফিসার এসে মেহুলের ব্যাগ ফিরিয়ে দিয়ে বলে, আমরা চোরটা ধরতে পেরেছি, এই নিন আপনার ব্যাগ। মেহুল বোকা হাসি হেসে মুগ্ধ পড়ল, সরি, আসলে আমি বুঝতে পারিনি। মুগ্ধর আগে কটমট করতে থাকে। আজকের দিনটি খারাপ করে দিল, আর জীবনে এই মেয়ের মুখ দেখতে চাই না। মুগ্ধকে কিছু লোক ধরে হাসপাতালে নিয়ে যায়। সেদিন ভালোই ধোলাই হয়েছিল মুগ্ধর। মেহুল এতক্ষণ এসব ভাবছিল। এরপর মুগ্ধ তার দিকে এগিয়ে এসে বলে, তুমি আমাকে চোর অপবাদ দিয়ে মাইর খাইয়ে নিয়েছিলে না? সেটা তো ভুল বোঝাবুঝি ছিল। আমি তো সরি বলছিলাম। তোমার জন্য আমি ৩ দিন বেড রেস্ট থাকতে হয়েছিল। আবার বলছো ভুল বোঝাবুঝি? একবার যখন তোমার হাতের কাছে পেয়েছি, তখন রিভেঞ্জ নিয়েই ছাড়বো। স্নিগ্ধ মুগ্ধর দিকে অবাক হয়ে দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই এই মেয়েকে চিনিস? এই মেয়েকে? এই মেয়ে তো স্টেজে সবার সামনে আমায় প্রপোজ করছিল। মুগ্ধ মেহুলের দিকে তাকিয়ে কিলার স্মাইল দিয়ে বলে, তোমার উপর রিভেঞ্জ নেওয়ার উপায় পেয়ে গেছি। দেখি তুমি কিভাবে আমার ভাইয়ের কাছে আসতে পারো। ভাইয়া আর তোমার মাঝে দেওয়াল হয়ে আমি দাঁড়িয়ে তোমার উপর প্রতিশোধ নেব। মেহুল মুগ্ধকে কোনো পাত্তা না দিয়ে স্নিগ্ধর দিয়ে এগিয়ে যায়। স্নিগ্ধর কাছে গিয়ে বলে, সিনিয়র, এই নাও তোমার জন্য একটা গিফট। স্নিগ্ধ খুব বিনম্রভাবে, সরি, আমি এটা নিতে পারবো না। কথা শুনে মেহুলের মন খারাপ হয়ে যায়। স্নিগ্ধ মেহুলের জন্য একটু খারাপ লাগে, তাই হাত বাড়িয়ে গিফটটা নিতে চায়, কিন্তু তার আগে মুগ্ধ গিফটটা ফিরিয়ে নেয়। ব্যাগ খুলে দেখে একটা সুন্দর ঘড়ি। মুগ্ধ মেহুলের দিকে তাকিয়ে চোখ টিপে বলে, গিফটটা আমার অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ। আমি তো তোমার জন্য আনিনি, স্নিগ্ধর জন্য এনেছি। ঘড়িটা আমাকে ফিরিয়ে দাও বলছি। ভাইয়ার সব জিনিসে আমার অধিকার সবার আগে, তাই না ভাইয়া? স্নিগ্ধ মাথা নাড়ায়। মেহুল রাগে কটমট করতে করতে মুগ্ধর দিকে তাকায়। মুগ্ধ মেহুলের কানে কানে বলে, খেলা তো সবে শুরু, আগে আগে দেখো আরও কি কি হয়। মুগ্ধ স্নিগ্ধর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। মেহুল ভুরু কুচকে ওদের যাওয়া দেখতে থাকে আর ভাবে, এই মুগ্ধ নামক দেওয়ালকে যে করে হোক সরাতে হবে, না হলে আমি কোনোদিন স্নিগ্ধর মনে নিজের জন্য জায়গা করতে পারবো না। স্নিগ্ধ গুনগুন করে গান গাইছিল, তুমসে। মেহুল দূরে দাঁড়িয়ে চুপ করে গানটা শুনছিল। এই গান শুনেই তো সে স্নিগ্ধর প্রেমে পড়েছিল। সে ভাবলো একবার স্নিগ্ধর কাছে গিয়ে তার সাথে কথা বলবে। মেহুল স্নিগ্ধর কাছে যাবে, তখনই মুগ্ধ এসে তার সামনে দাঁড়ায়। হে মেহু, তুমি এখানে আমার সাথে দেখা করতে এসেছো? আমি তোমার সাথে দেখা করব কোন দুঃখে? কেউ হও তুমি আমার। আমি তো তোমার সব, তোমার জান, তোমার প্রাণ, তোমার মুগ্ধ। মুখ মেহুলের ইচ্ছে করছিল মুগ্ধকে কাঁচা চিবিয়ে খেতে। অনেক কষ্টে নিজের রাগ নিহত করে মেহুল বলে, আমার সাথে রেস্টুরেন্টে চলো, তোমাকে ট্রিট দিতে চাই। মুগ্ধ ভুরু কুচকে বলে, কিসের ট্রিট দিতে চাও? আরে বাবা চলো না, গেলেই দেখতে পারবে। মুগ্ধ কিছুক্ষণ মেহুলকে পর্যবেক্ষণ করে। তার মনে হচ্ছিল মেহুলের মনে কোনো খারাপ মতলব আছে তো, তাই সেভাবে খুব সচেতনভাবে চলতে হবে। মেহুল মুগ্ধকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। খাবার দেওয়ার পর মেহুল বলে, যাও হাত ধুয়ে আসো। হাত কেন ধুতে হবে? আমি চামচ দিয়ে খাবো। হাতে অনেক জীবাণু তো থাকতেই পারে, যাও ধুয়ে আসো। মুগ্ধ কিছুক্ষণ চোখ বড় বড় করে মেহুলের দিকে তাকিয়ে থাকে, তারপর বাঁকা হেসে সেখান থেকে চলে যায়। মুগ্ধ চলে যেতে মেহুল তার ব্যাগ থেকে কিছু একটা বের করে মুগ্ধের খাবারে মিশিয়ে দেয়। তারপর শয়তানি ইসমাইল দিয়ে বলে, আমাদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াবে তাই না? এবার তুমি কি করো, নিজেকে সামলাবে নাকি আমাদের হিহি? মুগ্ধ ততক্ষণে চলে আসে। মেহুলকে এভাবে একা একা হাসতে দেখে তার সন্দেহ বেড়ে যায়। মুগ্ধকে আসতে দেখে মেহুল বলে, তাড়াতাড়ি এসো, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আসছি। তোমার খাবার আসেনি? আমার তো পেট ভরা আছে, আমি শুধু কফি খাবো। এটা কিভাবে? তুমি আমায় খেতে রেখেছো আর এখন নিজেই বলছো খাবে না? এসো, আমি তোমাকে খাইয়ে দিই। মেহুল কিছু বলার আগে মুগ্ধ জোর করে তাকে নুডলস খাইয়ে দেয়। মেহুল চাইলেও বমি করে ফেলে দিতে। মুগ্ধ যাতে সন্দেহ না হয়, তাই মেহুল খেয়ে নেয়। এভাবে এটুকু খেলে আর কি হবে? মেহুল কিছু না হতে দেখে মুগ্ধ ভাবে খাবার একদম ঠিক আছে, তাই সেও খেতে শুরু করে। মুগ্ধ পুরো নুডলস খেয়ে শেষ বলে। মেহুল অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ মুগ্ধ যা খেলো তাতে তো শুধু সে ওষুধ মিশিয়ে দিচ্ছিল। এতক্ষণে তো মুগ্ধর পেট খারাপ হওয়ার কথা ছিল। মুগ্ধ মেহুলকে বাই বলে সেখান থেকে চলে যায়। মেহুলও দ্রুত বাইরে চলে আসে। মেহুলকে বাইরে আসতে দেখে ইতি বলে, কিরে, দেওয়ালটাকে, আই মিন মুগ্ধকে কি ওষুধ মেশানো খাবারটা খাইয়েছিলি? মেহুল সামান্য রাগ প্রকাশ করে, ধুর, কী ওষুধ দিলি? ও তো পুরোটাই খেলো, তাও কিছু হলো না। ও তো তোকে বলাই হয়নি যে ওষুধটা তোকে দিয়েছি সেটার সাথে সাথে কাজ করবে না, 1 ঘন্টা পর কাজ করবে। আর কেউ যদি সামান্য একটু খায়, সেটা তার অবস্থা আরও খারাপ করার জন্য যথেষ্ট। মেহুল মাথায় হাত দিয়ে বলে, আগে কেন বললি না? কেন, কি হয়েছে? তুই আবার খেয়ে নিস তো? হ্যাঁ খেয়েছি। কি তোর হলে নাকি আরও সময় লাগবে? ইতির কথা শুনে মেহুল বলে, সব দোষ তোর। তুই আমাকে আগে কেন সব কিছু বললি না? এখন তোর জন্য আমায় হাঁকতে হাঁকতে মরতে হবে। তুই কোনো চিন্তা করিস না মেহু, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, চল, ডাক্তার দেখলে সব ঠিক হয়ে যাবে। ইতি মেহুলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় স্নিগ্ধ বাইরে বসেছে আর মুগ্ধ বারবার টয়লেট যাওয়া আসা করছে। মেহুল এগিয়ে গিয়ে বলে, আপনারা এখানে কেন? স্নিগ্ধ, মুগ্ধ, জানি না কী হলো, সকাল থেকে
তো সুস্থই ছিল, দুপুর থেকে হঠাৎ করে পেট খারাপ হয়ে গেল। ইতি মেহুলের তো একই অবস্থা। স্নিগ্ধ স্ট্রেন দুজনে একসাথে অসুস্থ হয়ে গেল। মুগ্ধ আবার বাইরে এসে মেহুলকে দেখে রাগে কটমট করতে করতে বলে, তুমি নিশ্চয়ই কিছু মিশিয়েছ আমার খাবারে, তোমার জন্য আমার আজ এই অবস্থা। মেহুল কাঁদো কাঁদো গলায় নাটক করে বলে, আমাকে সবাই এভাবে ভুল বোঝে, আমি তো নিজেই ভুক্তভোগী, আমারও তো পেট খারাপ, আর তুমি আমাকে দোষ দিচ্ছ। স্নিগ্ধ মেহুলের উপর মায়া হয়, তাই মুগ্ধকে ধমক দিয়ে বলে, কোনো কিছু না জেনে কারণ আমি এরকম বলা উচিত না। মুগ্ধ, কিন্তু ওর সাথে রেস্টুরেন্টে খাওয়ার পর থেকেই তো আমার এই অবস্থা। মেহুল, রেস্টুরেন্টের খাবারে তো দোষ থাকতে পারে স্নিগ্ধ, হ্যাঁ তো তাই। মুগ্ধ, তুমি মেহুলের কাছে ক্ষমা চাও। ক্ষমা, তাও আবার এই মেয়ের কাছে? নো নেভার, মরে গেল না। স্নিগ্ধ আর কিছু বলতে যাবে, তখন মেহুল তাকে থামিয়ে দিয়ে বলে, থাক, আমার জন্য তুমি নিজের ভাইয়ের সাথে ঝগড়া করো না, আর দোষটা তো আমারই, আমি তো ওকে ওই রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছিলাম। মুগ্ধ, সব এই মেয়েটার নাটক, তুমি ওকে বিশ্বাস করো না ভাইয়া। স্নিগ্ধ, চুপ, আর একটা কথাও বলবি না, মেহুলের কাছ থেকে ভদ্রতা শিখে নে। মুগ্ধ, ভদ্রতা না, এই মেয়ের কাছ থেকে ভালো অভিনয় শিখতে পারবো। আমাকে অভিনয় শিখিয়ে দিবি শ্রীদেবী? স্নিগ্ধ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। একজন স্টাফ এসে বলে, মুগ্ধকে ডক্টর ওনাকে ডাকছে। স্নিগ্ধ মুক্ত ভেতরে যায়, তারা বের হয়ে আসার পর মেহুলও যায়। মেহুল বাইরে আসার পর স্নিগ্ধ তাকে জিজ্ঞাসা করে, ডক্টর কি বললো, তোমার বেশি প্রবলেম হয়নি তো? মেহুল, ডক্টর বললো আর একটু বেশি খারাপ হলে আমাকে হসপিটালে অ্যাডমিট পর্যন্ত হতে পারে। স্নিগ্ধ, দেখেছিস মুগ্ধ, মেয়েটার কি খারাপ অবস্থা, আর তুই মেয়েটাকে কত খারাপ কথা বললি। মুগ্ধ ভুরু কুচকে বলে, তাই নাকি? এত খারাপ অবস্থা হলে এত স্বাভাবিক লাগছে কেন তোমাকে মেহুল? মুগ্ধর কথাটা শুনে মেহুল দুর্বল হওয়ার অভিনয় করতে থাকে। তখন স্নিগ্ধ এসে তাকে ধরে বলে, তুমি ঠিক আছো? মেহুল মৃদু হেসে বলে, একদম। মুগ্ধ আবার খুব রেগে যায়। মেহুল তার দিকে তাকিয়ে চোখ টিপে মনে মনে বলে, দেখো, শেষ পর্যন্ত তোমার ভাইয়ের কাছে এসে গেলাম, তুমি দেওয়াল হয়ে কোনো লাভ করতে পারলে না। মুগ্ধ মনে মনে বলে, আমি কিছুতেই তোমাদের এক হতে দেবো না। মুগ্ধ, ভাইয়া আম্মু মেসেজ করেছিল আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। কিন্তু আচ্ছা চল। মেহুল, তুমি নিজের কেয়ার করো, প্রয়োজনে রেস্ট নাও, আজকের দিনটা আমি আসছি। সিংটা চলে যেতে মেহুল লাফিয়ে ওঠে, তারপর ইতিকে গিয়ে বলে, দেখলি তো, শেষ পর্যন্ত ছেলেটাকে পটিয়ে নিলাম। আচমকা মোহনা ওখানে চলে আসে। এসে সে বলে, আমি সবাইকে আমাকে চাকরানি ভেবেছে, ওনাদের মেয়ে অসুস্থ হবে আর আমি এসে সেবা করবো। মেহুল, এভাবে কেন বলছো মোহনা, বাবা মা তো, আমি বলছি টেনশন না করতে, আমি তাদের একমাত্র মেয়ে, তাই হয়তো আমার খোঁজ নেওয়ার জন্য তোমায় পাঠিয়েছে, সেবা করতে তো বলেনি। আমি না হয় তাদের বলে দিব তোমাকে যেন আর কোনো দিন কোনো কিছুতে না করতে হয়। মোহনা বলে, তোমার তো আমাকে নিজের কাজের লোকই ভাবো, আমরা কিন্তু কাজের লোক নই। আমার মা বিপদে পড়ে তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। মেহুল, এসব তোমার ভুল ধারণা মোহনা, আমি তোমাকে নিজের বোনের মতো মনে করি। মোহনা, যদি বোন মনে করতে তাহলে আমায় দিয়ে এভাবে কাজ করাতে না। ইতি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়েছে মোহনা। মেহুল, তুমি কেন সহ্য করতে পারো না? ও তো কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করেনি। মোহনা, আমি সব বুঝি, নিজে ভালো সাজার জন্য চুপ করে থাকি, কিন্তু তোমাকে দিয়ে আমাকে অপদস্থ করায়। কথাটা বলে মোহনা মেকি কান্না করতে করতে চলে যায়। মেহুল ইতিকে বলে, তুই এভাবে বলতে গেলে কেন, মেয়েটা কত খারাপ ভাবলো। খারাপ ভাবলে কিছু করার নেই, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করে যাচ্ছে। তাদের কথার মাঝখানে সেখানে মুগ্ধ হঠাৎ করে চলে আসে আর সোজা এসে মেহুলকে জড়িয়ে ধরে। স্নিগ্ধ মুগ্ধর সাথে এসেছিল। তাদের দুজনকে এভাবে দেখে স্নিগ্ধর কিছুটা খারাপ লাগে। মেহুল মুগ্ধকে ধাক্কা দিয়ে দূরে সরে বলে, কি করছো এসব? মুগ্ধ, আমি তো এভাবেই মানুষের কাছে ক্ষমা চাই, ভাইয়া তো বলেছিল তোমার কাছে ক্ষমা চাইতে, তাই এভাবে। স্নিগ্ধ, তুমি মুগ্ধের ব্যাপারে কিছু মনে করো না মেহুল, ও এরকম একটু ছেলে মানুষ টাইপের, শুধু হাতে পায়ে বড় হয়েছে, বুদ্ধি এখনও ক্লাস 2 এর বাচ্চার মতো। মুগ্ধ, আমাকে এভাবে ইনসাল্ট করো না ভাইয়া, ওকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখন চলে যাচ্ছি, বাই মেহু। আমার নাম মেহু নয়, মেহুল। মুগ্ধ, আমি না হয় তোমাকে ভালোবেসে মেহু বলবো, কেন আমি কি তোমাকে ভালোবেসে ডাকতে পারি না? মুগ্ধর কথাবার্তায় মেহুলের মাথা গরম হয়ে যায়, তবে সে সেটা প্রকাশ করে না। মুগ্ধকে ইগনোর করে মেহুল স্নিগ্ধকে বলে, আজ রাতে আমরা বন্ধুরা মিলে একটা পার্টি করবো, তোমাকে কিন্তু আসতে হবে। মুগ্ধ, ভাইয়াকে একা বলছো কেন, আমাকে বলো। ভাইয়া না গেলে আমিও যাব, আমি আবার মেয়েদের কথা ফেলতে পারি না। স্নিগ্ধ, আচ্ছা তাহলে আমরা দুজনে যাব। স্নিগ্ধ আসার কথা শুনে খুশি হলো, মুগ্ধ আশায় মেহুলের দুশ্চিন্তা হয়, না জানি এই ছেলে আবার কি কাণ্ড করবে। তখন থেকে এভাবে পায়চারি করছিস কেন মেহুল? ইতির কথা শুনে মেহুল ভুরু কুচকে বলে, স্নিগ্ধ তো এখানে এলো না, প্রায় সবাই এলে গেলো, কিন্তু ওরা এখনও এলো না। ইতি, তুই চিন্তা করিস না, স্নিগ্ধ চলে আসবে। মোহনা আচমকা পার্টিতে এসে উপস্থিত হয়। মোহনাকে এভাবে আসতে দেখে ইতি মেহুলের কানে ফিসফিস করে বলে, এই লেজ কাটা মেয়েটা আবার বিনা দাওয়াতে কেন চলে এলো, একটু কি লজ্জা নেই? নিশ্চয়ই কোনো মতলব আসে। তুই সবসময় এভাবে বলিস কেন ইতি? মোহনা এসেছে তো কী হয়েছে? ইতি, তুই ওই মেয়েটাকে একদম ভালো মানুষ দেখাবি না, ও যা ব্যবহার, ওকে দেখেই আমার রাগ মাথায় ওঠে। মোহনা তাদের এভাবে ফিসফাস করতে দেখে তাদের কাছে এসে বলে, আমাকে নিয়ে নিশ্চয়ই সমালোচনা করছো। ইতি মনে মনে, সমালোচনা করার মতো কাজ করলে তো সমালোচনা করব। মেহুল, না, আমরা এখানে
এমন করব, তুমি এসেছো খুব ভালো হয়েছে, এনজয় করো। মোহনা, আমি তোমাদের মতো বড়লোক নেই। তোমরা বড়লোক মেয়েরা এভাবে টাকা ওড়াও। তোমাদের ভবিষ্যতে নিয়ে কোনো চিন্তা নেই, আমার আছে। আমি পড়তে গেলাম। ইতি, তাহলে এখানে এসেছো কেন? যাও গিয়ে পড়তে বসো। আমরা তোমার মতো মেধাবী নই, হতে পারিনি। তার মানে এই না যে আমরা পড়াশোনা করি না। আমরা পড়াশোনা করি, সাথে অন্য কাজও করি। পড়াশোনাকে নিজের জীবনে ভেবে তোমার মতো ভাব নিয়ে থাকি না। তোমার এরকম ফালতু ব্যবহারের জন্য তোমার কোনো বন্ধু নেই। মেহুল, এখানে পার্টি হচ্ছে, এভাবে ঝগড়া করে আনন্দ নষ্ট করিস না ইতি। মোহনা, তোমাকে আর ঢং করতে হবে না মেহুল। তোমার নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। স্নিগ্ধ আর মুগ্ধ চলে আসে। মোহনা সবাইকে দেখে মেকি কান্না করতে থাকে। মুগ্ধ মোহনাকে এভাবে কাঁদতে দেখে মেহুলকে বলে, মেহু, তোমরা এভাবে মেয়েটাকে কাঁদাচ্ছ কেন? মোহনা, আমি গরিব জন্য কেউ আমাকে সহ্য করতে পারে না। স্নিগ্ধ, তুমি কিছু মনে করো না মোহনা, বন্ধুদের মধ্যে এরকম সামান্য সমস্যা হতে পারে। তুমি পার্টিটা এনজয় করো। মোহনা, আমার মতো গরিবদের জন্য এসব পার্টি না। কথাটা বলে মোহনা কান্না করতে করতে বাইরে যায়। বাইরে এসে চোখের জল মুছতে মুছতে বলে, আজ সবাই নিশ্চয়ই মেহুলকে খারাপ ভাবছে। খুব ভালো হয়েছে, এখন সবাই আমার প্রতি সবাই সমবেতী হবে। এটাই তো আমি চাই, যে সবাই মেহুলকে খারাপ ভাবুক আর আমাকে ভালো ভাবুক। পার্টির মুড চেঞ্জ করার জন্য মেহুল বলে, স্নিগ্ধ ভাইয়া যে কত ভালো গান গায় সেটা তো আমরা জানি। তো আজ এই পার্টিতে তার গান শুনতে চাই। স্নিগ্ধ, গান কি শোনাতে হবে? পার্টির সবাই বলে ওঠে, ইয়েস ইয়েস। তখন স্নিগ্ধ গান গাইতে শুরু করে, রাতান লাম্বিয়ান। স্নিগ্ধর সাথে মেহুলও গলা মেলায়। তাদের এই যুগলবন্দি সবার পছন্দ হয়, কিন্তু মুগ্ধ তাদের এভাবে দেখে কেন জানি না ভালো লাগছিল না। গান শেষ হতে মুগ্ধ মেহুলকে টেনে নিয়ে আসে। কী হলো? আমাকে এভাবে অসভ্যের মতো টেনে আনলে কেন? মেহুল। মুগ্ধ, এটা কি নিরামিষ পার্টির আয়োজন চলছে? বিয়ার কোথায়? মেহুল, আমরা কি ওসব বিয়ের ঠের খাই না। তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে বার আছে, বাড়ি গিয়ে খাও। আর না হলে কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেট ভরাও। মুগ্ধ, আমি তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিব, আমি এমনি তো বিয়ার খাই না, ওসব তো ভাইয়া খায়। মুগ্ধর কথা শুনে মেহুল তো খুব অবাক হয়। সে বিশ্বাস করতে পারছে না যে স্নিগ্ধ ড্রিঙ্ক করে। তখন মুগ্ধ বলে, ভাইয়া তো অনেক বছর বিদেশে ছিল, তখন থেকে ড্রিঙ্ক করে। এত বেশি ড্রিঙ্ক করে যে কী আর বলবো। আমার তো আমার হবু ভাবির জন্য কষ্ট হয়। এই টিভিতে দেখায় না, স্বামী মদ খেয়ে এসে বউয়ের উপর অত্যাচার করে। মেহুল, এসব বাজে কথা বন্ধ করো। তুমি কি ভেবেছো এসব বলে আমাকে স্নিগ্ধর কাছ থেকে দূরে পারবে? মুগ্ধ, আমি তো তোমাকে সাবধান করলাম। এখন তুমি যদি জেনে শুনে নিজের কপালে আগুন লাগাতে চেষ্টা করো, সেটা তোমার ইচ্ছা। মেহুল, এদিকে কি করছিস? আয় এখানে, তোকে একটা জিনিস দেখাই। মেহুল, কি দেখাবি? ইতি, আয়, এলেই দেখতে পারবি। মেহুল ইতিকে কাছে নিয়ে দেখে ইতি একটা ডায়মন্ড রিং কিনেছে। মেহুল ইতিকে জিজ্ঞাসা করে, এই রিং তুই কোথায় পেলে? ইতি, আরে তোর মনে নেই? তুই তো নিজেই স্নিগ্ধকে পার্টিতে প্রপোজ করবি জন্য এই রিং অর্ডার করছিল। মেহুল, হ্যাঁ তাই তো, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। সব অ্যারেঞ্জমেন্ট রেডি তো? হুম। এখন তুই শুধু একটু সাহস দেখে প্রপোজটা কর। মেহুল, আমি কত সাহসী তুই জানিস বা? ইতি, হুম, জানি তো, এখন যা গিয়ে প্রপোজ কর। আচমকা পার্টির সব লাইট বন্ধ হয়ে যায়। কম্পিউটারের স্ক্রিনে স্নিগ্ধর অনেক ছবি দেখানো হতে থাকে, যেখানে মেহুল লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিল, আর একটা সাউন্ড বক্স থেকে মেহুলের আওয়াজ ভেসে এসেছিল। সেদিন ছিল 3রা ফেব্রুয়ারি। ভালোবাসা মানে আমি প্রথম তোমায় দেখি। তোমাকে দেখে আমার মনে হয়েছিল ইউ আর মেড ফর ইচ আদার। তোমার গানের সুমধুর গলাও তোমাকে ভালোবাসার একটি কারণ। যতবার তোমার গান শুনি আমার নেশা ধরে যায়, তোমাকে পাওয়ার নেশা। তুমি কি আমার সেই অকৃত্রিম ভালোবাসা গ্রহণ করবে সিনিয়র? ইতি, তোমার মেহুল। কথাটা বলা শেষ হতে মেহুলের হাতে একটি রিং নিয়ে কম্পিউটার স্ক্রিনের পেছন থেকে বেরিয়ে এসে হাঁটু মুড়ে বসে স্নিগ্ধকে প্রপোজ করে, আই লাইক ইউ স্নিগ্ধ, উইল ইউ লাভ মি? স্নিগ্ধ কোনো উত্তর দেওয়ার আগে মুগ্ধ তাকে টেনে বাইরে নিয়ে যায়। মেহুল সবার সামনে এইভাবে অপমানিত হয়ে কেঁদে দেয়। স্নিগ্ধ কোনো উত্তর দেওয়ার আগে মুক্তটাকে টেনে নিয়ে যায়। স্নিগ্ধ মুগ্ধর হাত ছাড়িয়ে বলে, এভাবে আমায় নিয়ে এলি কেন? তুই কাজটা একদম ঠিক করলি না মুগ্ধ। তো কী করবো? তুমি জানো না আম্মু অলরেডি তার বোনের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছে। আগামী মাসে তোমাদের এনগেজমেন্ট হতে চলছে। অন্য একটা মেয়ে তোমাকে প্রপোজ করবে, এটা কেমন দেখায়? স্নিগ্ধ, আমাদের বিয়ের কথাবার্তা হচ্ছে, এখনও তো বিয়ে হয়নি। মুগ্ধ, তার মানে তুমি কি মেহুলকে পছন্দ করো ভাইয়া? স্নিগ্ধ কোনো উত্তর দেয় না। স্নিগ্ধের এই মৌনতায় সম্মতির লক্ষণ ভেবে নেয় মুগ্ধ। তবে স্নিগ্ধ মেহুলকে পছন্দ করে জানতে পেরে তার কেমন জানি খারাপ লাগছিল। তার কেন একরকম ফিলিংস হচ্ছে সেটা মুগ্ধ নিজেও বুঝতে পারল না। মেহুল, এভাবে কাঁদিস না। স্নিগ্ধ ভাইয়া তো না বলেনি। এমনটাও তো হতে পারে তিনি তোকে পছন্দ করেন। ইতির কথা শুনে মেহুল কান্না থামিয়ে ভুরু কুচকে বলে, যদি ভালোবাসতো তাহলে এভাবে নিজের ভাইয়ের কথায় নাচতে নাচতে চলে যেত না। আমি বুঝে গেছি ও আমায় একটুও ভালোবাসে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। স্নিগ্ধ যদি আমায় ভালো না বাসে তাহলে আমিও স্নিগ্ধকে ভালোবাসবো না। আমি মুভ অন করবো।
কথাটা শেষ করে মেহুল হনহন করে পার্টি থেকে বের হয়ে একা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরতে থাকে। রাস্তায় কিছু বকাটে ছেলে এসে মেহুলকে বিরক্ত করতে থাকে। মেহুল তাদের মধ্যে একটি ছেলেকে থাপ্পড় মারলে ছেলেটি মেহুলকে টেনে নিয়ে যেতে থাকে। মোহনা তাদের দিকে আসছিল, মেহুলকে বাঁচাও বলে চিৎকার করছিল, কিন্তু মোহনা কোনো সাহায্য না করে বরং দূর থেকে মজা নিতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক হয়েছে, ছোটবেলা থেকে দেখে আসছি তোর বাবা মা তোকে মাথায় তুলে নাচে। ভালোই হবে যদি আজ ওই ছেলেরা তোর বড় কোনো সর্বনাশ করে, তাহলে আমি মাদ্রাসায় 1,000 টাকা দিব। আচমকা কেউ একজন এসে মেহুলকে দূরে সরিয়ে বখাটে ছেলেদের সাথে ফাইট করতে শুরু করে। মেহুল অবাক হয়ে দেখতে থাকে। ছেলেটা ফাইটিং স্কিল দেখে মেহুল ফিদা হয়ে যায়। ছেলেটা একবার তার দিকে ঘুরে তাকাতে মেহুল আরও অবাক হয়। স্নিগ্ধ তুমি? স্নিগ্ধকে এভাবে দেখে মেহুলের অবাক হওয়ার যথেষ্ট কারণ ছিল। ভার্সিটির স্নিগ্ধের অনেক প্রশংসা করে সবাই। সে কোনো ঝামেলায় জড়ায় না, সবসময় শান্ত থাকে। নামের সাথে কাজও একেবারে মিলে যায়। আর আজ কিনা সেই ছেলেটি এত ভালো ফাইটার। স্নিগ্ধর সাথে পেরে উঠতে না পারে বকাটে ছেলেগুলো পালিয়ে যায়। স্নিগ্ধর হাতের দিকে একটু কেটে যায়। মেহুল তার ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স বের করে স্নিগ্ধর হাতে ব্যান্ডেজ করতে করতে বলে, তুমি এত ভালো ফাইটার সিনিয়র, আমি তো ভাবতেই পারিনি। স্নিগ্ধ মৃদু হেসে বলে, বিদেশে থাকতে শিখেছিলাম, তবে আমার এসব পছন্দ না। আজ যখন দেখলাম ছেলেগুলো এভাবে তোমার ক্ষতি করতে চাইছে, তখন আর নিজেকে সামলাতে পারলাম না। মেহুল ভুরু কুচকে বলে, আমার ক্ষতি হলে আপনার কি? স্নিগ্ধ কিছু সময় নিয়ে বলে, প্রত্যেক পুরুষের দায়িত্ব কাপুরুষদের হাত থেকে নারীদের রক্ষা করা। স্নিগ্ধর উত্তর শুনে মেহুলের খুব ভালো লাগলো। স্নিগ্ধ মেহুলকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তাকে নিজের গাড়িতে ড্রাইভ করে বাড়ি পৌঁছে দিতে চাই। মেহুলও রাজি হয়। দূর থেকে এসব দেখে মোহনার গায়ে যেন ফোসকা পড়ে। মোহনা বলতে থাকে, এই মেয়েটার ভাগ্য এত ভালো কেন? এই এত ভালো ভাগ্যের জন্য ওকে আমার সহ্য হয় না। কিন্তু কোনো ব্যাপার না, আমি তো আছি। আমি ছোটবেলা থেকে কষ্টে বড় হয়েছি, আর আমার চোখের সামনে মেহুলকে সুখে বেড়ে উঠতে দেখেছি। একবার ভাগ্য আমারও সঙ্গ দেবে, সেদিন আমি মেহুলের দুর্ভাগ্যের স্বাদ গ্রহণ করব। স্নিগ্ধ মেহুলকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। মেহুলের বাড়িটা থেকে স্নিগ্ধ অবাক হয়ে যায়। স্নিগ্ধ মেহুলকে জিজ্ঞেস করে, এটা বিখ্যাত গায়ক মনির চৌধুরীর বাড়ি না? কে হন উনি তোমার? উনি আমার বাবা। আমি তো জানতাম না। আমি মনির চৌধুরীর অনেক বড় ফ্যান। তার সব গান শুনি। তার একটা মেয়ে আছে সেটাও জানতাম। তুমি যে সেই মেয়ে সেটা তো ভাবতে পারিনি। আসলে বাবা সবসময় পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফকে আলাদাভাবে রাখেন। ও আচ্ছা। আমার খুব ইচ্ছে ছিল মনির স্যারের একটা অটোগ্রাফ নেওয়া। তুমি কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারো? মানে তোমার বাবার একটা অটোগ্রাফ এনে দিতে পারবা? কেন পারবো না? এখন তো বাবা চট্টগ্রামে আছে একটা কনসার্টে। কাল বাবা ফিরে আসবে। কালকে এখন আমি তোমার সাথে বাবার দেখা করে দিব। স্নিগ্ধ মৃদু হেসে সেখান থেকে চলে যায়। স্নিগ্ধ চলে যাওয়ার পর মেহুল চলে যায়। তোকে আজ খুব খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি? ইতির কথাটা শুনে মেহুলের ঘোর কাটে। সে সবিস্তারে কালকে রাতের সব ঘটনা বলতে থাকে। সব শুনে ইতি বলে, কাল রাতে তো তুই বললি স্নিগ্ধ ভাইয়াকে ভুলে যাবি, আর আজ অন্য কথা বলছিস। কালকের কথা ভুলে যা তো, আজকের কথা ভাব। আমি তো খুব এক্সাইটেড হয়ে আছি। স্নিগ্ধ বাবার সাথে দেখা করবে। তো কী হিসাবে দেখা করবে? সিনিয়র নাকি হবু জামাই? দুটোই। কি, তোর বাবাকে এখনই সব বলবি নাকি? না না, এখন কিছু বলবো না। সঠিক সময়ে সব বলবো। আগে স্নিগ্ধর দিক থেকে কোনো ইতিবাচক কথা শুনি। তাদের কথার মাঝখানে মুগ্ধ সেখানে চলে আসে। মুগ্ধ এসে মেহুলকে বলে, মেহু তোমার সাথে আমার কিছু কথা আছে। মুগ্ধকে এভাবে নরম স্বরে কথা বলতে দেখে মেহুল প্রথমে তো খুব অবাক হয়। মনে মনে ভাবে নিশ্চয়ই কোনো কুমতলবাসী, কারণ এই ছেলে তো এত ভালোভাবে কথা বলার মানুষ নেই। মেহুল মুগ্ধকে সাফ জানিয়ে দেয়, যা বলার বলো, আমি শুনছি। একটু এদিকে এসো, যদি বলতে চাও সবার সামনেই বলো। আমি এদিক ওদিক যেতে পারবো না। আমি তোমাকে। মেহুল ভুরু কুচকে বলে, আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি তুমি ওকে ভালোবাসো, তাই তো? এটা নিশ্চয়ই নতুন চাল। মুগ্ধ হবে রেগে গিয়ে গিয়ে বলে, আরে মেহু, আমি তোমাকে এটাই বলতে চাই যে আমার ভাইয়ের জন্য অলরেডি ভাবি পছন্দ করে রেখেছে। তোমাকে কিছুতেই আমার ভাবি হতে দেব না। আজ এখানে সবার সামনে তোমায় চ্যালেঞ্জ করলাম। আমিও তোমায় চ্যালেঞ্জ করছি। তোমাকে আমার ভাবি হিসেবে মেনে নিতেই হবে। মুগ্ধর আগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। মোহনা এতক্ষণ দাঁড়িয়ে থেকে তাদের এসব কথা শুনছিল। মুগ্ধ চলে যেতে সে মেহুলের কাছে এসে কথা শোনায়, তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখিনি। তোমার বাবা মা তোমায় বুঝি এই শিক্ষা দিয়েছে? মেহুল এমনিতেই রেগেছিল, তার উপর মোহনা এরকম কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারে না। মোহনাকে বলে দেয়, শিক্ষা সবাইকে ভালো করতে পারে না। না হলে তোমার মায়ের এত ভালো শিক্ষা এই বই পুস্তক পড়ে কেন তুমি এত হিংসুটে হলে বলতো আমায়? মেহুলের কথাটা শুনে মোহনা অপমানিত বোধ করে। ইতি এবার খুশি হয় মেহুলকে এভাবে নিজের হয়ে কথা বলতে। মোহনা সেখান থেকে চলে যায়। মুগ্ধর কাছে গিয়ে বলে, আমি আপনাকে সাহায্য করতে চাই মেহুল আর স্নিগ্ধর ব্যাপারে। মুগ্ধ মোহনার মুখের উপর বলে দেয়, আমার কারো সাহায্য লাগবে না, আমি নিজেই যা করার করব। মোহনা এতে আরও রেগে যায়। মেহুলের উপর তার রাগ ক্ষোভ হিংসা সব ঝাড়তে থাকে। মোহনা আবার ঠিক করে নেয়, মেহুলের সাথে স্নিগ্ধকে কেড়ে নিয়ে সে মেহুলের উপর প্রতিশোধ তুলবে। স্নিগ্ধ বসে বসে গিটার বাজাচ্ছিল। মেহুল তার কাছে গিয়ে বসে, আমার বাবা ফিরে এসেছে, চলো এখন গিয়ে তার সাথে দেখা করবে। স্নিগ্ধ মেহুলের বাবার কথা শুনে স্বেচ্ছায় তার সাথে চলে যায়।
মেহুলের বাড়িতে গিয়ে তার বাবাকে দেখে বলে, ড্যাড তুমি এসেছো? আমি আমার সিনিয়রকে সাথে তোমার দেখা করাতে নিয়েছি। উনি কিন্তু তোমার অনেক বড় ফ্যান। ওর নাম স্নিগ্ধ। আর স্নিগ্ধ তুমি তো চেনো, ইনি হচ্ছেন মিস্টার মনির চৌধুরী, আমার বাবা। স্নিগ্ধকে দেখে দেখে মেহুলের বাবা ভুরু কুচকে তার দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, মেহুল তুমি কি তোমার এই সিনিয়রকে ভালোবাসো? মেহুল থতমত হয়ে বলে, এসব তুমি কি বলছো? মনি চৌধুরী মৃদু হেসে বলে, এমনি মজা করছিলাম। বাবার কথায় মেহুল স্বস্তি পায়। এরপর ভুরু কিছু বলে, ব্যাট তুমিও না এরকম মজা করে আমায় ভয় পাইয়ে দিলে তো। মনি চৌধুরী স্নিগ্ধের সাথে কথা বলতে থাকে। মেহুল এই সুযোগে রান্নাঘরে চলে যায়। মোহনার মা স্নিগ্ধের জন্য কপি করছিল। মেহুল সেখানে গিয়ে বলে, মামুনি তোমায় করতে হবে না, আমাকে দাও, আমি কপি করতে চাই। তুমি পারবে তো? চেষ্টা করে দেখি। মেহুল নিজে হাতে কফি বানায়। আগে অনেকবার কফি বানাতে দেখেছে, কিন্তু নিজে হাতে কখনো বানায়নি। কফি তৈরি করার পর মেহুল খুব যত্ন নিয়ে আসছিল। মোহনা মেহুলকে এভাবে কফি নিয়ে আসতে ইচ্ছে করে ধাক্কা দেয়, যার কারণে কফি নিচে পড়ে যায়। মেহুলের হাতে কিছু কফি পড়ে যায়। গরম কফি হাতে পড়ে যেন মেহুলের হাত জ্বলতে থাকে। মেহুল সহ্য করতে না পেরে চিৎকার করে দেয়। মোহনা নাটক বলে বলে, সরি, আমি আসলে দেখতে পাইনি। মেহুল খুব ভালোভাবে বুঝতে পারে মোহনা ইচ্ছে করে এমনটা করছে। তাই সেও কফি কাপ তোলার বাহানা করে মোহনার পায়ে গরম কফি ঢেলে দেয়। মোহনার মা ছুটে এসে এই অবস্থা দেখে বলে, কী হয়েছে? মোহনা, কিচ্ছু হয়নি আম্মু, আমাদের ধাক্কা লেগে কফি পড়ে যায়। কথাটা বলে মেহুলের দিকে ভুরু কুচকে তাকায় মোহনা। মেহুলও মোহনার মতো একই কথা বলে। আর মনে মনে মোহনার উদ্দেশ্যে বলে, আমি এতদিন তোমার সব অন্যায় মেনে নিয়েছি মোহনা, কিন্তু আর না। এবার তুমি বেশি বাড়াবাড়ি করছো। এখন থেকে তুমি আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও ঠিক তেমন ব্যবহার করব। কোথায় গিয়েছিলে তুই ভাইয়া? মুগ্ধর প্রশ্নটা শুনে স্নিগ্ধ খুব শান্তভাবে বলে, আমি মেহুলের বাড়িতে গিয়েছিলাম ওর বাবার সাথে দেখা করতে। মুগ্ধ আর কিছু না বলে চুপচাপ নিজের রুমের দিকে চলে যায়। মুগ্ধর এরকম শান্ত ব্যাপারে স্নিগ্ধ বেশ অবাক হয়। স্নিগ্ধ ভাবতে থাকে, মুগ্ধ তো এভাবে চুপ থাকার ছেলে নয়, সবসময় একটু বেশিই বলে ফেলে। আমি তো ভেবেছিলাম আমার মেহুলের বাড়িতে যাওয়ার ব্যাপারটা নিয়ে ও অনেক রাগারাগি করবে, তাহলে এভাবে চুপ আছে কেন? কি চলছে আমার দুষ্টু ভাইটার মাথায়? এসব ভাবতে ভাবতে স্নিগ্ধ নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে মেহুলের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। মেয়েটা আজকাল খুব ভালো লাগছে তার। সে জানে না এটা ভালোবাসা কিনা, শুধু জানে মেহুল নামের মেয়েটাকে আর আগের মতো অসহ্য লাগছে না। সকালে ঘুম থেকে উঠে মেহুল বাগানে হাঁটতে থাকে। তার প্রতিদিনের অভ্যাস এভাবে বাগানে হাঁটা। মোহনা সকালে উঠে বই নিয়ে বসে পড়ে। মোহনাদের মেহুলদের বাগানের পাশে একটা রুমে থাকে। মেহুলকে দেখে মোহনার মাথায় রাগ উঠে যায়। গতকালের ঘটনাটা মনে পড়তেই থাকে। কালকের প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো। এই মেয়ে এত সুখ আমার সহ্য হচ্ছে না। বড়লোক ঘরে জন্ম নিয়েছে, তাই এত নিশ্চিন্তে আরাম করতে পারছে। আর এদিকে আমার দুর্ভাগ্য, কাজের লোকের মেয়ে হয়ে জন্ম নিয়েছি, সারাদিন বই পড়তে হচ্ছে যাতে নিজের ভবিষ্যৎ গড়তে পারি। মোহনা আর মেহুল দুজনে ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে যায়। মোহনা যায় গাড়িতে আর মেহুল যায় গাড়িতে, আর মোহনা বাসে। মেহুল অবশ্য অনেক আগে থেকে চাইতো মোহনা যাতে তার সাথে গাড়িতে যায়, কিন্তু মোহনা তেজ দেখিয়ে বলে, আমার কারো দেওয়ার দরকার নেই, আমি বাসে করে যেতেই পারবো। মোহনা শুধু একটা অনুতাপ করে, সে নিজেকে অসুখী মনে করে। মেহুলের বাবা মা মোহনাকে অনেক সুযোগ দিয়েছে। মেহুলে যা খাইয়েছে মোহনাকে তাই খাইয়েছে। দুজনে ভালো ভালো জামা কাপড় কিনে দিয়েছে, ভালো স্কুলে পড়েছে। এত সব কিছুর পরে মোহনার কোনো কৃতজ্ঞতা বোধ নেই। সে সবসময় শুধু মেহুলকে হিংসে করেই গেছে। গাড়ি থেকে নেমে ভার্সিটি গেট দিয়ে ঢোকার সময় মেহুল দেখতে পায় তার ওই ক্লাসমেট আশা লুকিয়ে লুকিয়ে কোথায় যেন যাচ্ছে। আশা খুব ধনী পরিবারের মেয়ে। তার বাবা মা সবসময় তাকে শাসনে রাখে। তার উপর নজরদারি করার জন্য লোকও ঠিক করে রেখেছে। সেই মেয়ে এভাবে লুকিয়ে কোথাও যেতে দেখে মেহুলের মনে সন্দেহ জন্ম নেয়। স্নিগ্ধ মুগ্ধ দুই ভাইও সেই সময় ভার্সিটিতে চলে আসে। স্নিগ্ধ ক্লাস টাইম হয়ে যাচ্ছিল, তাই সে মেহুলের খোঁজখবর নিয়েই চলে যায়। মুগ্ধ তখনও সেখানে দাঁড়িয়েছিল। মেহুল ভুরু কুচকে বলে, এভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? মুগ্ধ, তুমি কাল কোন সাহসে আমার ভাইয়াকে নিয়ে গেছিলে? মেহুল মুগ্ধর কথায় কোনো উত্তর না দিয়ে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মুগ্ধ রাগে ফুঁসতে থাকে। ইতির জন্য অপেক্ষা করে আছে মেহুল। এদিকে ইতির কোনো নামগন্ধ নেই। ইতি এসেছে কিনা দেখার জন্য গেটের কাছে আসছে দেখতে পায় কয়েকজন ছেলে জোর করে আশাকে গাড়িতে তুলে কোথাও নিয়ে যাচ্ছে। মেহুল সেদিকে এগিয়ে যায়। মুগ্ধ দূরে দাঁড়িয়ে মেহুলকে এভাবে ছুটে যেতে দেখে নিজেও গেটের বাইরে ছুটে আসে। মেহুল গাড়িটার পেছনে দৌড়াতে থাকে। তাকে এভাবে দৌড়াতে দেখে মুগ্ধ ছুটতে ছুটতে বলে, এভাবে দৌড়াচ্ছ কেন? মেহুল তখন সমস্ত ঘটনাটা খুলে বলে। মুগ্ধ তখন তার বাইক নিয়ে এসে বলে, বসে পড়ো, আমরা কিডন্যাপারটা ধরে ফেলবো, আর তুমি পুলিশকে সব জানাও, তারা আমাদের সাহায্য করবে। কথাটা বলা শেষ করে বাইক চালাতে শুরু করে মুগ্ধ। মোহনা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। মেহুলের উপর প্রতিশোধ নেওয়ার উপায় পেয়ে গেছে মোহনা। আশার কোনো খোঁজ পাওয়া না গেলে আশার বাবা মা এসে ভার্সিটি হুলস্থুল শুরু করে দেবে। আশার বাবা একজন প্রফেসর হুমকি দিয়ে বলে, আমার মেয়ের কিছু হয়ে গেলে আমি আপনাদের কাউকে ছাড়বো না, সবার বিরুদ্ধে আমি স্টেপ নিব। প্রফেসর রেগে গিয়ে বলে, আপনার মেয়ে ভার্সিটিতে এসে কী করবে না করবে তার উপর নজরদারি করার জন্য কি আমরা বসে আছি? আমাদের দোষ দিচ্ছেন কেন? পাশে থাকা একজন লেকচারার
প্রফেসরকে বলে, উনি খুব পাওয়ারফুল লোক, ওনার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না। মোহনা এটাই সুযোগ খুঁজছিল, সবার সামনে সে বলে দেয়, আমি দেখছি আশা একটি গাড়ি করে কোথায় যেন যাচ্ছিল, তার পিছন পিছন মুগ্ধ আর মেহুলকে যেতে দেখছি। আমার তো মনে হয় ওরা দুজন আশাকে পালাতে সাহায্য করছিল। আশার বাবা রেগে গিয়ে বলে, মুগ্ধ, মেহুল, এরা যে করে হোক আমার মেয়ের কোনো ক্ষতি হলে দুজনকে আমি শেষ করে দেবো। মেহুল তো ইচ্ছে করছিল আনন্দে নাচতে। শেষ পর্যন্ত মেহুলকে একটি বড় বিপদে ফেলতে সক্ষম হয়েছিল। তবে এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পরে আশাকে নিয়ে ফিরে আসে মুগ্ধ আর মেহুল, তাদের সাথে পুলিশও। আশাকে দেখে তার দিকে ছুটে আসে আশার বাবা। আশাকে জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে তুমি আশা? ঠিক আছিস তো? আশা কাঁদতে কাঁদতে বলে, সরি আব্বু, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তোমরা কেউ আমার ভালোবাসো না, তাই সবসময় আমাকে শাসনে রাখো। তাই আমি তোমাদের থেকে লুকিয়ে বান্ধবীদের সাথে সিনেমা হলে যাওয়ার প্ল্যান করি। কিন্তু রাস্তার কয়েকজন আমায় তুলে নিয়ে যায়। তখন মুগ্ধ ভাইয়া আর মেহুল আপু আমায় সাহায্য করে। আশার বাবা বলে, এই ভয়ে তো আমি তোকে আগলে রাখি। এই শহরে আমার শত্রু শেষ নেই। তুই আমার একমাত্র মেয়ে, আমার দুর্বলতা। আশা, সরি আব্বু, আর কখনো ভুল করব না। একজন পুলিশ অফিসার বলে, মুগ্ধ আর মেহুল, তোমাদের প্রশংসা কিন্তু করতেই হচ্ছে। তোমরা না থাকলে আমরা আশাকে উদ্ধার করতে পারতাম না। আশার বাবা তাদের ধন্যবাদ জানায়। আমি তোমাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। কখনো কোনো প্রয়োজন হলে আমায় জানিও। আমি নিজের সবটুকু দিয়ে হলেও তোমাদের সাহায্য করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। স্নিগ্ধ আবার খবর পেয়ে দ্রুত ছুটে আসে। মেহুলকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে এসে বলে, তুমি ঠিক আছো তো? এভাবে রিস্ক নেওয়া কিন্তু ঠিক হয়নি, বড় কোনো বিপদ হতে পারতো। মুগ্ধ, এই যে ভাইয়া, আমাকেও দেখ, আমি তোমার নিজের ভাই, আমারও তো বিপদ হতে পারে। স্নিগ্ধ, তোকে তো দেখেই বোঝা যাচ্ছে যে তুই একদম ঠিক আছিস। মুগ্ধ, এখন আমার থেকে মেহুল বেশি আপন হয়ে গেল? স্নিগ্ধ, না ভাই, আমার তোদের দুজনকে নিয়ে চিন্তা হচ্ছে। সবাই মুগ্ধ আর মেহুলের প্রশংসা করতে থাকে, যা শুনে মোহনা আরও বেশি রেগে যায়। এত চেষ্টা করে সে মেহুলের কোনো ক্ষতি করতে পারছে না। এসবের মাঝে আশার চোখ যায় মুগ্ধর দিকে। আজ মুগ্ধই সব গুন্ডাদের সাথে ফাইট করে আশাকে বাঁচিয়েছে। আশার মনে মুগ্ধর প্রতি জন্ম নিছে অন্যরকম এক অনুভূতি, যার নাম ভালোবাসা। আশা মনে আনমনে বলে দেয়, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি মুগ্ধ ভাইয়া। আমার আব্বুর পর এই প্রথম কোনো পুরুষ আমায় প্রোটেক্ট করলো। আপনি আমার হিরো। আশা কথাটা আর কাউকে না শুনলেও তার বাবা ঠিকই শুনে ফেলে। ছোটবেলা থেকে নিজের মেয়ের সব ইচ্ছা পূরণ করেন আশার বাবা। তাই তিনি মনে মনে মেয়ের কথা দেন তার এই ইচ্ছে পূরণ করবে। সিনিয়র, তোমার ফোন নাম্বারটা দেবে প্লিজ? মেহুলের অনুরোধটা শুনে স্নিগ্ধ মৃদু হেসে বলে, আচ্ছা নাও। স্নিগ্ধ তার ফোন নাম্বারটা মেহুলকে দেয়। মেহুল খুশি দেখে সে মেহুল খুশি মনে ভার্সিটি থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে স্নিগ্ধর সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল মেহুলের, তাই মনে সাহসের সঞ্চার নিয়ে স্নিগ্ধর নাম্বারটা ডায়াল করে দেয়। স্নিগ্ধ তখন গোসল করছিল, তার ফোনটা ডাইনিং টেবিলের উপর রাখা ছিল। মুগ্ধ ফোনটা শব্দ পেয়ে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করতে মেহুলের গলা ভেসে আসে, হাই সিনিয়র, কেমন আছো? মেহুলের গলাটা শুনে মুগ্ধ বিরক্ত হয়। তারপর কল কেটে মেহুলকে ব্লক লিস্ট করে দেয়। তারপর কল ডিটেলসও ডিলিট করে দেয়। এমনটা করে পৈশাচিক আনন্দ পায় মুগ্ধ। মেহুলের কথা ভেবে বলতে থেকে, আমি নামক দেওয়ালটা থাকতে তুমি কোনোদিনও আমার ভাইয়ের কাছাকাছি আসতে পারবে না মেহু। মেহু বারবার থেকে স্নিগ্ধর কল করে যাচ্ছে, কিন্তু স্নিগ্ধ ফোন রিসিভ করছে না। মেহু ভাবে স্নিগ্ধর ফোন কোনো বিপদ হলো না তো? কথাটা বলতে মেহুল কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়ে। নিজের কিছু বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করে অনেক কষ্টে স্নিগ্ধর ঠিকানা জোগাড় করে মেহুল। হাঁপাতে হাঁপাতে স্নিগ্ধর বাড়িতে চলে যায় মেহুল। কলিং বেল বাজানোর কিছু পর মুগ্ধ এসে দরজা খুলে দেয়। মেহুল ভেতরে ঢুকতে চাইলে স্নিগ্ধ তাকে ঢুকতে দেয় না। মেহুল অনুরোধ করে, স্নিগ্ধর মনে হয় কোনো বিপদ হয়েছে, আমি কল করছিলাম, একবার রিসিভ করে কেটে দেয়, তারপর থেকে আর ফোন ধরছে না। আমাকে প্লিজ একটু ভেতরে ঢুকতে দাও, আমি স্নিগ্ধকে একবার দেখেই চলে যাব। মুগ্ধ একরোখা, সে কিছুতেই মেহুলকে স্নিগ্ধর সাথে দেখা করতে দিবে না, তাই মেহুলের উপর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। মেহুল সিদ্ধান্ত নিয়েছে যে করে হোক স্নিগ্ধর সাথে দেখা করবে, তাই সে এবার একটি জানলার কাছে দেয়। তারপর একটি ইট তুলে নেয়, ইট দিয়ে জানলার কাঁচ ভেঙে জানলা দিয়ে প্রবেশ করে মেহুল। মুগ্ধ ডাইনিং টেবিলে বসে মনে সুখে লাঞ্চ করছিল। মেহুল মুগ্ধকে এভাবে দেখে খুব রাগ হয়। তাকে কষ্ট দিয়ে মুগ্ধ এভাবে শান্তিতে থাকবে সেটা সে দেখতে পায় না, তাই সোজা মুগ্ধর পেন্টিং চলে যায় মেহুল। মুগ্ধকে একবার তার বন্ধুদের সাথে গল্প করতে শুনেছিল যে তাদের ড্রয়িং টেবিলের পাশে পেন্টিং রুম আছে, সেখানে বসে মুগ্ধ মাঝে মাঝে ছবি আঁকে। রুমে ঢুকে কালো রং নিয়ে নিজের মুখে মেখে নেয় মেহুল। তারপর ওই অবস্থাতে মুগ্ধর সামনে চলে যায়। মুগ্ধ সবে মুরগির রানটা খেতে বসছিল, মেহুলকে এভাবে দেখে ভয়ে চিৎকার করে দেয় মুগ্ধ। মেহুল মুগ্ধকে আরও ভয় দেখানোর জন্য বলে, আমাকে রান দে, আমি রান খেতে অনেক পছন্দ করি। মুগ্ধ ভয়ে এবার খাওয়া থেকে উঠে ভূত ভূত করে পালাতে থাকে। মুগ্ধ এভাবে সাহায্য করতে পেরে মেহুল শান্তি পায়। তখনই মুগ্ধর চিৎকার শুনে তার মা ফরিদা সেখানে চলে আসে। মেহুলকে দেখে তিনিও ভয় পেয়ে যান। মেহুল এবার নিজেও ভয় পেয়ে যান এবং দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যান। মেহুলকে এবার দৌড়াতে দেখে ফরিদা মনে মনে করে কোনো চোর, তাই তিনি চোর চোর বলে মেহুলের পেছনে দৌড়াতে থাকেন। মেহুল দ্বিতীয় তলায় উঠে একটি রুমে ঢুকে
দরজা লাগিয়ে দেয়। স্নিগ্ধ তখন সবেমাত্র গোসল করে তওয়াল পরে বেরিয়েছিল। মেহুলকে এভাবে দেখে সে খুব লজ্জা আর ভয় পায়। ভয়ে চিৎকার করতে যাবে তখনই মেহুল গিয়ে ওর মুখ চেপে ধরে, সিনিয়র এটা আমি। স্নিগ্ধ, মেহুল তুমি তুমি এখানে? মেহুল, সব বলছি, আগে আমায় বাঁচান, আপনার মা আমায় চোর ভেবে আমার পিছনে লেগে আছে। তখনই দরজা ধাক্কানোর শব্দ কানে আসে। ফরিদা দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, স্নিগ্ধ দরজা খোল, চোর ঢুকছে বাড়িতে। মেহুল খুব ভয় পেয়ে যায়। স্নিগ্ধ ব্যাপারটা বুঝতে পেরে মেহুলকে আলমারির ভেতরে ঢুকতে বলে, তারপর গিয়ে দরজা খুলে দেয়। ফরিদা হাঁপাতে হাঁপাতে বলে, তুই ঠিক আছিস? আমি একটা চোরকে এখনই এদিকে আসতে দেখলাম। স্নিগ্ধ, আরে কি তুমি কি বলছো? চোর কোথা থেকে বেরিয়ে? আমার মনে হয় তোমার খুব ভুল হয়েছে। ফরিদা, তাহলে মুগ্ধ চিৎকার করছিলে কেন? স্নিগ্ধ, তুমি তো ওকে চিনো, নিশ্চয়ই কোনো মজা করছিল, তুমি গিয়ে রেস্ট নাও। ফরিদা খুব সহজ সরল মানুষ, তাই নিজের মনের ভুল ভেবে নিজের রুমে চলে যায় রেস্ট নিতে। ফরিদা যাওয়ার পর স্নিগ্ধ মেহুলকে বেরিয়ে আসে। মেহুল স্নিগ্ধকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। স্নিগ্ধ কিছুই বুঝতে পারে না। মেহুল তার মুখটা পরিষ্কার করে নিয়ে বেরিয়ে যেতে ধরেন, তখন মুগ্ধ তাকে দেখে নেয়। মেহুলকে দেখে মুগ্ধ ভুরু কুঁচকে বলে, তুমি? তার মানে তুমি আমাকে বোকা বানাচ্ছিলে? মেহুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে চলে যায়। মুগ্ধ রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। মেহুলের কথা মনে পড়তে মোহনার মাথায় রাগ উঠে যায়। এত চেষ্টা করে মেয়েটার কোনো ক্ষতি করতে পারছে না। বাড়িতে এসে তার মা মেহুলের জামা কাপড় গুছিয়ে রাখছে, এতে মোহনার রাগ আরও বেড়ে যায়। সে তার মাকে বলে, এসব কাজ বন্ধ করো, তোমার কি একটুও লজ্জা করে না এরকম অন্যের কাজ করে? এরপর তো ভালো হতো জন্মের পর আমায় বিক্রি করে দিতে, তাহলে আমাকে একটা কাজের লোকের মেয়ের পরিচয় বাঁচতে হতো না। কথাটা শুনে মোহনার মায়ের চোখে জল এসেছে। এই মেয়ের জন্য তিনি কত কষ্ট করে গেছেন সারা জীবন, আর আজ সেই তাকে এভাবে বলছে। মেহুলের বাড়িতে এসে মোহনার সব কথা শুনতে পায়, তাই সে মোহনাকে কথা শুনিয়ে বলে, মামুনির জীবনে সত্যি একটা লজ্জার কাজ করছে, আর সেটা হলো তোর মতো একটা মেয়েকে জন্ম দেওয়া। মোহনা, তুমি আমাদের ব্যাপারে একদম নাক গলাবে না। মেহুল, তুমি মামুনির সাথে খারাপ ব্যবহার করতে পারো, উনি কিন্তু তোমার মা হন। এত যখন লেখাপড়ার বড়াই করো, লেখাপড়া করে কি এসব শিখছো? মেহুল, কি বলছো এসব? মায়ের কণ্ঠটা কানে আসতে মেহুল পিছন ফিরে তাকায়। মেহুলের মা মেহেরজাবিন আজ অনেক দিন পর বিদেশ থেকে ফিরল। মাকে দেখে মেহুল খুব আনন্দিত হয়। মেহেরজাবিনকে দেখে মোহনা নাটক করে কাঁদতে কাঁদতে বলে, আমি কাজের লোকের মেয়ের জন্য মেহুল সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে অনেক অপমান করে আন্টি। মেহেরজাবিন রেখে গিয়ে বলে, মেহুল, এসব আমি কী শুনছি? এক্ষুনি ক্ষমা চাও মোহনার কাছে। আমরা কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? আমরা তোমাকে শিখেছি সব মানুষকে সমান চোখে দেখতে, আর তুমি? মোহনার মা কিছু বলতে যাবে, তখন মোহনা গিয়ে তাকে থামিয়ে কানে কানে বলে, যদি একটা কথা বলো তাহলে আমি কিন্তু চিরকালের মতো তোমায় ছেড়ে যাব। মোহনাকে হারানোর ভয় তার মা কিছু বলে না। মেহুল নিজের মাকে বলে, মম, তুমি আগে আমার কথাটা শোনো। মোহনা, মেহজাবিন, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি নিজের কানে শুনছি তুমি মোহনার শিক্ষা নিয়ে কীভাবে তাকে অপমান করছো। ক্ষমা চাও বলছি। মেহুলের খুব অভিমান হয় তার মায়ের উপর, তাই মোহনাকে সরি বলে সে দৌড়ে চলে যায় তার রুমে। মেহজাবিন আবার নিজেও মেহুলের হয়ে মোহনার কাছে ক্ষমা চায়। মোহনা নাটক করে বলে, কোনো ব্যাপার না আন্টি, মেহুলকে আমি ক্ষমা করে দিয়েছি। মেহুল নিজের রুমে বসে কাঁদছিল, তখন তার বাবা মনির চৌধুরী এসে বলে, নিজের মায়ের উপর অভিমান করে বসে থাকো না, তোমার মা কিন্তু তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে ভালোবেসে মানুষ করবে জন্য তোমার মা জন্মের পর আর কোনো সন্তান নিতে চায়নি, কারণ সে চেয়েছিল তোমাকে সুশিক্ষা দিয়ে বড় করবে। মেহজাবিন অনেক ব্যস্ত থাকে, কিন্তু তবু নিজের যতটুকু সময় খাওয়া নাওয়া ভুলে তোমাকে সময় দেয়। তুমি যে আমাদের একমাত্র রাজকন্যা, আজ অবধি কোনোদিন তোমার গায়ে আমরা ফুলের টোকাও দেইনি। যাও মেহুল, তোমার মায়ের কাছে যাও, ও বিদেশ থেকে এসেছে, তুমি খাওনির জন্য এখনও না খেয়ে বসে আছে। মেহুল নিচে নেমে দেখে তার মা ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে আছে। মেহুলকে দেখে বলে, এসো মেহুল, তুমি না আমার হাতে খেতে কত পছন্দ করো, আজ তোমায় নিজে হাতে খাইয়ে দেবো। মায়ের ডাকে সব অভিমান ভুলে যায় মেহুল। মেহজাবিন নিজের হাতে মেহুলকে খাইয়ে দেয়। দূর থেকে এসব দেখে হিংসায় জ্বলতে থাকে। সে বিড়বিড় করতে থাকে, আমি ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা পাইনি, আমার মা তো আমাকে এভাবে খাইয়ে দেয় না। এই মেহুল আমার সব সুখ আমি একদিন কেড়ে নেব সব। পরের দিন ভোরে মেহুলকে তার মা ঘুম থেকে ডেকে তুলে দুই মামে একসাথে নামাজ আদায় করে নেয়। ভার্সিটির টাইম হতেই মেহেরজাবিন মেহুলকে নিয়ে চলে আসে ভার্সিটি পৌঁছে দেওয়ার জন্য। মুগ্ধ আর বন্ধু ধ্রুবর সাথে মেহুলের জন্য অপেক্ষা করছিল। মুগ্ধ ভুরু কুচকে ধ্রুবকে বলতে থাকে, আজ শুধু মেহুলকে আসতে দে, তারপর দেখ আমি ওর সাথে কি করি। মেহুল ভার্সিটি এসে নিজের ক্লাসের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুগ্ধর সাথে তার দেখা হয়। মুগ্ধ কোনো রকম পাত্তা না দিয়ে মেহুল এগিয়ে যেতে থাকে। মুগ্ধ মেহুলকে দেখে একটা শয়তানে হাসি দেয়। মেহুল বুঝতে পারছিল না এই হাসির কারণ কি। মেহুল ক্লাসরুমে ঢুকে যায়। মেহুলকে ক্লাসে উপস্থিত সবাই দেখে হাসতে থাকে। মেহুল বুঝতে পারছিল না এই হাসির কারণ। কয়েকজন বলা পুছে, আমরা তো সবাই চুনগাম খাই, আর এই মেয়েটাকে দেখ চুনগাম মাথায় লাগায়। তাদের কথা শুনে মেহুল হতবাক হয়ে যায়। ক্লাস থেকে দৌড়ে চলে এসে ইতি ক্লাসের দিকে আসছিল। মেহুলকে দেখে বলে, তোর চুলের একই অবস্থা, চুনগাম আসলো কোথা থেকে? ইতির কথাটা শুনে মেহুল মনে পড়ে যায় তখন মুগ্ধকে পাশ কাটিয়ে আসছিল, তখন মুগ্ধ মুখে চুনগাম ছিল, তাহলে
মুগ্ধ বোধহয় মাথায় চুনগাম ছুঁড়ে মেলে। কথাটা ভাবতে মেহুল রাগে কটমট করতে করতে মুগ্ধর ক্লাসের দিকে ছুটে যায়। মেহুলকে এভাবে মুগ্ধর ক্লাসের দিকে যেতে দেখে ইতিও তার পিছনে যায়। ইতি, কোথায় যাচ্ছিস মেহুল? থাম, এভাবে রাগিস না, আমাদের প্রিন্সিপালের কাছে যাওয়া উচিত। মেহুল তার কথায় কান না দিয়ে চলে আসে। মুগ্ধকে অনেক সহ্য করছে, আর না, ওর একটা ব্যবস্থা করতেই হবে। মেহুল অনেক যত্ন করে চুলটা বড় করছে, ভাবতে ভাবতে তার চোখের জল চলে আসে। মুগ্ধ ক্লাসে বসে ধ্রুবর সাথে আড্ডা দিচ্ছিল। মুগ্ধ, এবার মেহুল বুঝবে আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল। আমার নাম মুগ্ধ হোসেন, আমি এত সহজে কাউকে ছাড় দিই না। তবু ঠিক বলছিস দোষ, কিন্তু একটা মেয়ের সাথে এরকম করা ঠিক হলো? মুগ্ধ, ঠিক বেঠিক জানি না, কাল আমাকে ভূত সেজে ভয় দেখেছে, এখন তো তার শাস্তি পেতে হবে। মেহুল হন্তদন্ত হয়ে তাদের ক্লাসের ভিতরে চলে এসে সোজা চলে যায় মুগ্ধের সামনে। মুগ্ধকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তার গালে নিজের 5 আঙুলের ছাপ বসিয়ে দেয় মেহুল। আকস্মিক এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় ক্লাসের পরিস্থিতি। এতক্ষণ ক্লাসে সবাই আড্ডায় মেতেছিল, কিন্তু এখন সবার নজর মেহুল আর মুগ্ধের দিকে। এভাবে কেন একটা মেয়ে একটা ছেলেকে থাপ্পড় মারল, এই নিয়ে সবাই বিভিন্ন কথা বলতে লাগলো। কেউ বলল নিশ্চয় প্রেমের কারবার, আবার কেউ বলে এই মেয়ে তো সেদিন মুক্তোর বড় ভাই সবার সামনে প্রপোজ করছিল, এই মেয়েটা ভালো না। সবাই নিজের মতো গসিপ করতে ব্যস্ত হয়, তখন সবার দৃষ্টি আবার মুগ্ধর দিকে চলে আসে। মুগ্ধ, এই মেয়ে আমায় এভাবে মারলো কেন? মেয়ে বলে কিছু বলছি না, নাহলে আমাকে মেরে এতক্ষণে ঠিক দাঁড়িয়ে থাকতে পারতো। মেহুল, নিজেকে পুরুষ বলে পরিচয় দিও না, তুমি একটা কাপুরুষ। কোনো পুরুষ মানুষ এরকম অপকর্ম করো? কী করছি আমি যে আমায় কাপুরুষ মনে হয়? মেহুল, আর নাটক করো না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। মেহুল আর কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে মুগ্ধর ক্লাস থেকে বেরিয়ে এসে মুগ্ধ হা করে মেহুলের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার কিছুতেই বোধগম্য হচ্ছে না মেহুল কেন এমনটা করলো। ক্লাসে সবার অগোচরে মিটিমিটি হাসছিল মোহনা। আজ সে অনেক খুশি। মেহুলের সামান্য ক্ষতি করে সে যে পৈশাসিক আনন্দ পায়, আর সেখানে আজ মেহুলের এত বড় যত্নে করে তোরা চুল নষ্ট হয়ে যেতে পারে, তো মোহনার খুশি রাগার জায়গা নেই। মোহনা মনে মনে করতে থাকে, আজ সকালে লুকিয়ে লুকিয়ে মেহুলের হেয়ার ব্যান্ডের সাথে চুনগাম লাগিয়ে রেখেছিল। মেহুল প্রতিদিন সকালে ভার্সিটিতে আসার সময় হেয়ার ব্যান্ড লাগিয়ে আসে, তখন সেভাবে খেয়াল করে না, যার ফলে ব্যাপারটা বুঝতে পারেনি। আর এখন তো সে মোহনাকে দোষী ভাবছে না, সব দিক থেকে সে লাভবান হচ্ছে। মেহুল কাঁদতে কাঁদতে বাড়িতে চলেছে। মেহুল যেদিন তাকে এভাবে কাঁদতে আসতে থেকে বুড়ো কুচকে তাকিয়ে থাকে। মেহুলকে জিজ্ঞাসা করলে সে চুপ থাকে। মেহুল নিজের ঘরে গিয়ে রাগ করে চুল কেটে ফেলে, তারপর জোরে জোরে কাঁদতে থাকে। মেহজাবিন মেহুলের এই অবস্থা, কী হয়েছে মেহুল, আমায় সব খুলে বলো। মেহুল তখন তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সব বলে দেয়। মেহজাবিন রেগে গিয়ে বলে, কোন ছেলে এমনটা করছে তার নামটা শুধু একবার বলো। মেহুল, আমি চাই না এই ব্যাপারে আর কথা হোক, যা হওয়ার হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। মেহজাবিন চিন্তিত হয়ে মেহুলকে একা রেখে বাইরে বেসে আসে। আচমকা মেহুলের ফোন বেজে ওঠে। মেহুল দেখে আননোন নাম্বার থেকে ফোন আসছে। রিসিভ করতে মুগ্ধর কথা শুনতে হবে। মুগ্ধ, তোমার বুঝতে কথা ভুল হয়েছে, আমি তোমার বান্ধবী ইতির কাছে পুরো ব্যাপারটা শুনছি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোমাকে সাহায্য করার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু ওভাবে না। আমি তো একটা ভূতের মাস্ক কিনে এনেছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য, কিন্তু তোমার মাথায় চুনকাম দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না আমার। আমি কিছু শুনতে চাই না, আমার কিছুই ভালো লাগছে না, প্লিজ আমাকে বিরক্ত করে না। কথাটা বলে ফোন কেটে দেয় মেহুল। মুগ্ধ এরপর আরও অনেক কল করে, কিন্তু মেহুল আর কল রিসিভ করে না। আমি মেহুলের সাথে দেখা করতে এসেছি, 1 সপ্তাহ থেকে ও ভার্সিটি যায় না, তার খোঁজ নিতে এসেছি। আমিও সিনিয়র, আমার নাম স্নিগ্ধ। স্নিগ্ধর কথাটা শুনে মেহজাবিন তাকে ভেতরে আসতে দিলেন। তিনি স্নিগ্ধকে বলতে থাকেন, গত সপ্তাহ থেকে মেহুল বাইরে যায় না, চুলেও চুনগাম লাগায়, সব চুল কেটে ফেলেছে, জানি না ওর মনে কী চলছে। স্নিগ্ধ ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করে, মেহুলের রুমটা কোন দিকে? মেহজাবিন স্নিগ্ধকে নিয়ে মেহুলের রুমের দিকে যায়। স্নিগ্ধকে দেখে মেহুল খুশি হয়। স্নিগ্ধ এসে বলতে থাকে, আমি মুগ্ধের সাথে কথা বলছি, ও তোমার সাথে এসবের পেছনে ওর কোনো হাত নেই, জানি আমার ভাইটা দুষ্ট, কিন্তু ও ওরকম কোনো কাজ করতে পারে না। এই ঘটনার পর থেকে মুগ্ধ নিজেও ভালো নেই, সবসময় মন খারাপ করে থাকে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। তুমি প্লিজ আমার ভাইটাকে একবার সুযোগ দাও। মেহুল মৃদু হেসে বলে, কাল আমি ভার্সিটি ফিরবো, কাল এসব নিয়ে কথা হবে। স্নিগ্ধ, আচ্ছা তাহলে কাল তুমি এসো, আমি এখন যাই। পরদিন ভার্সিটিতে মেহুল সম্পূর্ণ ভিন্ন আচরণ করতে থাকে, কারোর সাথে কোনো কথা বলছে না, বেশ চুপচাপ। এদিকে মৃত্যু আশার অত্যাচার খুব বিরক্ত। গত 1 সপ্তাহ ধরে মেয়েটা বিভিন্নভাবে তাকে ডিস্টার্ব করছে, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে সে মুগ্ধকে ভালোবাসে। এদিকে মুগ্ধ যে অন্য কাউকে মন দিয়ে ফেলেছে, আর এই 1 সপ্তাহ মেহুলের অনুপস্থিতি তাকে বুঝিয়ে দিয়েছে তার জীবনে মেহুল কীভাবে জড়িয়ে ফেলছে। মেহুলকে ভালোবাসতে শুরু করছে মুগ্ধ। এতদিন ধরে এই অনুভূতি নিয়ে মুগ্ধ সন্দিহান ছিল, কিন্তু আজ সবটা তার কাছে পরিষ্কার। মুগ্ধ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে এতদিনের সব ঘটনার জন্য সরি বলে মেহুলকে প্রপোজ করবে, আর আজ সেটাই। ইতি আর মেহুল পাশাপাশি বসেছিল। ইতি মেহুলের নিস্তব্ধতা দূর করার জন্য বলেছে, জানিস আমি একটা ছেলেকে ভালোবাসি, কাল সেই ছেলেটা নিজে এসে আমায় প্রপোজ করছিল, আমি তো হ্যাঁ বলেছি। মেহুল উৎসাহ নিয়ে বলে, ছেলেটা কে? ইতি, ধ্রুব, মুগ্ধর ফ্রেন্ড। ছেলেটা তো বেশ ভালোই। আর মেহুল, আমি একটু কথা বলি ইতি।
ভালোবাসা কি পরিবর্তন হয়? মানে এটা কি সম্ভব যে আমরা অনেকদিন ধরে একজনকে পছন্দ করছি কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে অন্য কাউকে পছন্দ করতে শুরু করি? এতে সেটাও সম্ভব। কিন্তু আমাদের ভালোবাসা সাড়া না দিলে কিছুদিন হয়তো আমরা তার পেছনে পড়ে থাকি। কিন্তু একটা সময় পর তাকে ভুলে অন্য কাউকে নিজে মন দিতেই পারি। কিন্তু হঠাৎ এসব জিজ্ঞাসা করছিস কেন? মেহুল কিছু না বলে শুধু বাঁকা হাসে। মেহুল ক্লাস থেকে বের হওয়ার পর একটা মেয়ে এসে তার হাতে একটা গোলাপ ধরিয়ে দিয়ে বলে, "ওই ছেলেটা তোমায় দিতে বলেছে। সাথে একটা চিঠি লেখা ছিল। জানি না কখন কিভাবে তোমায় ভালোবেসে ফেলছি। শুধু এটুকু বলব ভালোবাসি। তোমার জন্য আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। এই বুক ভরা ভালোবাসার বিনিময়ে তোমার মনের সামান্য ভালোবাসা কি পাবো?" চিঠিটা পড়ার সাথে, সাথে মেহুলের মুখে হাসি ফুটে ওঠে। মেহুল বলে ওঠে, "আমিও ভালোবাসি তোমায়।" চলবে। বুক ভরা ভালোবাসা ১ম পর্ব। এরপরে যে ভিডিওর নিচে ভিডিওটা আসবে সেটা হবে শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।